9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ নামক দেশটি। আজ বাংলাদেশ আমাদের অস্তিত্বের পরিচয়ক, আমাদের এক পরম গৌরবের নাম। কিন্তু তারপরেও অনেক সময় হয়তো মনের কোণে উকি দিয়ে যায় একটি প্রশ্ন, বাংলাদেশ নামটি কিভাবে এলো? একটি দেশের জন্য নামকরণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নামকরণের পিছনে রয়েছে সুবিশাল ইতিহাস, ঐতিহাসিক, রাজনৈতিক নানা ঘটনায় সম্মিলিত অবদান রয়েছে এই নামকরণে। এই বাংলা ভূখণ্ড ভারত উপমহাদেশের অন্যতম রাজনৈতিক তাৎপর্যপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত। ইতিহাসের নানা মোড়ে বাংলাদেশ নামটির পরিভ্রমণকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। বঙ্গভূখণ্ড নামে এদেশের পথ চলার ইতিহাস বেশ পুরাতন। যীশুখ্রিস্টের জন্মের বহু আগে ল্যাটিনদের নানা রচনাতে গঙ্গারিডে নামে প্রচলন দেখা যায়। তারা ভ্রমণকালে এসব উল্লেখ করে থাকতে পারে। ঐতিহাসিক পরিবর্জক মেগানিস্তিসের বিখ্যাত ইন্ডিকা গ্রন্থে আমরা গ্রিক বীর আলেকজান্ডার ঘটনা বিবরণ পাই। সেখানে তিনি বলেছেন, আলেকজান্ডার প্রায় সমগ্র পৃথিবী জয় করে ফেললেও গঙ্গারিডায় আক্রমণ পর্যন্ত করেননি। এছাড়া ট্যালিমি সহ অন্য গ্রিক ঐতিহাসিকদের বহু রচনায় এই শব্দের উল্লেখ আছে। প্রাচীন রচনাবলিতে গঙ্গা, গঙ্গারিডাই ইত্যাদি বিষয় নিয়ে মতভেদ থাকলেও বঙ্গ শব্দটি নিয়ে খুব বেশি মতনৈক্য নেই। রিয়াজুস সালেতিন গ্রন্থে গোলাম হোসেন সলিম বঙ্গের ইতিহাস বর্ণনা করেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তার মতে নূহ আলাইহিস সালাম নবীর আমলে মহাপ্লাবনের পরে পৃথিবী জুড়ে তার পুত্র সহ 80 জন নরনারী বংশ বিস্তারের কাজে নিযুক্ত হন। এশীয় ভূখণ্ডে তার পুত্রোত্তরদয় সিন্ধু, হিন্দ ও বঙ্গের নাম অনুসারে যথাক্রমে সিন্ধু, হিন্দুস্তান ও বঙ্গের নামকরণ করা হয়। এছাড়াও হিন্দু ধর্ম অনুযায়ী নানা ঘটনার উল্লেখ আছে। তাদের পৌরাণিক কাহিনীতে অঙ্গ, বঙ্গ, পুণ্ডের কথাও পাওয়া যায়। তবে বাংলার উৎপত্তি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তার মতে বাংলা শব্দটি এসেছে বঙ্গ থেকেই। এই অঞ্চলে আর্যদের বাস থাকায় তারা একে বঙ্গ নামে অভিহিত করত। অন্য স্থানীয়রা বঙ্গের সাথে ফার্সি প্রত্যয় আল যোগ করে বাঙ্গাল নামকরণ করেন। আইন আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজলের মতে আল শব্দের অর্থ বাঁধ দেওয়া। এই অঞ্চলে জলাকীর্ণ থাকায় শাসকগণ নানা সময়ে বিভিন্ন বাঁধ তৈরি করতেন ফসল ও জনপদ রক্ষাতে। তাছাড়া আল শব্দটি দিয়ে ফসলি ক্ষেতের সীমানাকেও বোঝাতে হতো। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার প্রশাসনিক অঞ্চলকে বাংলা বিহার উরুশিয়া বলে বঙ্গ বলে পরিচিত করেছিলেন। তাছাড়া আল শব্দটি দিয়ে ফসলি ক্ষেতের সীমানাকে বোঝানো হতো। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার প্রশাসনিক অঞ্চলকে বাংলা বিহার উরুশিয়া বঙ্গ বলে পরিচিত করেছিলেন। আবুল ফজলের বইতে আরও পাওয়া যায়, এই অঞ্চলে সুলতানি ও মুঘল উভয় মুসলিম শাসনামলে তারা বাংলা শব্দটি ব্যবহার করতেন। নিকট অতীতে বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনভাবে বঙ্গদেশ বা বাংলাদেশ ব্যবহার করেছেন। এছাড়া ইংরেজ আমলের বেঙ্গল প্রেসিডেন্সি নামে বাংলা পরিচিত পায়। তবে 1905 সালে বঙ্গভঙ্গ হলে আমাদের এই অঞ্চল পূর্ব বাংলা নামধারণ করে। আবার 1947 সালে ভারত ভাগ হবার পর বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়। তবে নতুন করে বিতর্ক সৃষ্টি হয় নামকরণ নিয়ে। পশ্চিম পাকিস্তানের শাসকরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এদেশের নাম পূর্ব পাকিস্তান করার চেষ্টা চালায়। 1954 সাল পর্যন্ত কাগজে কলমে যদিও পূর্ব বাংলা নামটি প্রচলিত ছিল, কিন্তু পূর্ব পাকিস্তান নামকরণের তৎপরতাও জারি ছিল। 1955 সালের 25শে আগস্ট করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, স্যার, আপনি লক্ষ্য করে থাকবেন যে তারা পূর্ব বাংলার স্থানে পূর্ব পাকিস্তান বসাতে চায়। আমরা বহুবার দাবি জানিয়ে এসেছি যে পূর্ব পাকিস্তানের পরিবর্তে আমাদের পূর্ব বাংলা বলতে হবে। বাংলা শব্দের একটি ইতিহাস আছে, আছে নিজস্ব একটি ঐতিহ্য। আর যদি পূর্ব পাকিস্তানের নাম রাখতেই হয় তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে। তারা নামের এই পরিবর্তন মেনে নিবে কিনা সেজন্য গণভোট নিতে হবে। এত কিছুর পরেও তৎকালীন পাকিস্তান সরকার কাউকে তোয়াক্কা না করেই পূর্ব বাংলাকে সরকারিভাবে পূর্ব পাকিস্তান করে। 60 দশকের থেকেই বাঙালির জাতীয়বাদ ধারণাটি জনগণের মাঝে বিস্তৃত লাভ করতে থাকে। 1959 সালে সামরিক সরকার আইয়ুব খান বিরোধী আন্দোলন প্রকট রূপ লাভ করে।
গণ অভ্যুত্থানের একটি স্লোগান ছিল এমন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বলা যায় এই আন্দোলনের মাধ্যমে বাঙালি ভাষাভাষীর প্রাণের শব্দ বাংলাদেশ কথাটি ইতিহাসের পাতায় গেঁথে যায়।